আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দীর্ঘ একটা বিরতি, অনাকাঙ্ক্ষিত একটা বিরতি, মাঝখানের এই সময়টাতে দেশে যা হয়ে গিয়েছে আপনারা সকলেই জানেন, সকলেই বোঝেন। শুধুমাত্র একটা কথাই বলতে চাই, এমন জিনিস বাংলাদেশের ছাত্রদের সাথে কিংবা দেশের কারো সাথে আমরা আর কখনোই দেখতে চাই না। সকলে সচেতন থাকবেন, সকলেই নিরাপদে থাকবেন। আরও একবার ফুটবলে ফেরার একটা চেষ্টা করছি। আরও একটা জিনিস আপনাদের সামনে অনুরোধের সুরেই বলতে চাই, দেশ জুড়ে ইন্টারনেট সেবার কি অবস্থা সকলেই জানেন। এই ভিডিওগুলোতে ছবি, ভিডিও ক্লিপস সেভাবে নেওয়া যাবে কিনা, কতটুকু সময় লাগবে, সকল কিছু আপনারা বুঝতে পারেন। ব্যাপারগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাভাবিক কাজে সকল কিছুই কিন্তু ব্যাহত হয়েছে। অনেকেই আছেন এখানে যারা এমন প্ল্যাটফর্মে কাজ করেন যারা মূলত স্টুডেন্ট। এই ব্যাপারগুলো মাথায় রেখেও আপডেটগুলোর জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। কোনো একটা টপিক দিয়ে ফিরতে হবে। এই মুহূর্তে আর্জেন্টিনার অলিম্পিক দলের প্রথম ম্যাচ এবং সামনের ম্যাচ ওভারঅল অবস্থা নিয়ে একটু আলোচনা করতে চাই। মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনা প্রথম ম্যাচটা 2-1 ব্যবধানে হেরে গিয়েছে এবং সেখানে অলিম্পিক ফুটবলে যে ঘটনাটা ঘটেছে, এক কথায় সেটাকে হাস্যকর, অদ্ভুত। জীবনে এর আগে কখনো এমন জিনিস দেখেছেন কিনা, এমন একটা প্রশ্ন কিন্তু দাঁড় করিয়ে ফেলতে পারেন। আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে ছিল। জুলিয়ানো সিমিওনের গোলে 68তম মিনিটের সময় আর্জেন্টিনা স্কোর লাইনটা 2-1 করলো এবং একেবারে শেষ মুহূর্তে সে আর্জেন্টিনা একটা গোল পেল। ক্রিস্টিয়ান মেদিনা গোলটা করলেন। তার আগে অবাক করার ব্যাপার হচ্ছে, সব মিলে 15 মিনিটের মতো অতিরিক্ত সময় ছিল, কারণ রেফারি বা যারা এটা দায়িত্ব ছিলেন তারা হিসাব করে দেখেছেন বারবার নানা রকমের বাধার কারণে খেলাটা বিঘ্ন ঘটেছে এবং শুরু থেকে দুই দলের দর্শকরা একে অপরের উপর অনেকটুকু চড়া হয়ে আচরণ করছিলেন। তো যে সময় 90 মিনিট প্লাস 15 মিনিট পার হওয়ার পরে আর্জেন্টিনা 16 মিনিটে এসে, অতিরিক্ত সময় 16তম মিনিটের সময় এসে ক্রিস্টিয়ান মেদিনার মাধ্যমে একটা গোল করে। তারপরেই কিন্তু মরক্কান দর্শকরা সেটার প্রতিবাদ করে ওঠেন অতিরিক্ত সময় আর্জেন্টিনাকে দেওয়া হয়েছে বলে, এবং ওই সময়টাতে মরক্কান দর্শকরা যখন বা একটা অংশ যখন মাঠের মধ্যে ঢুকে পড়েন, তখন রেফারি দুটো দলকে মাঠ ছাড়তে বাধ্য করেন বা বলেন, নির্দেশ করেন। এবং ওই সময়টাতে আর্জেন্টিনা মরক্কো সকলেই ধরে নিয়েছিল যে শেষ পর্যন্ত আর্জেন্টিনা 2-2 গোলে ড্র করেছে। তবে মূলত রেফারি একটা সাসপেনশন ডেকেছিলেন এবং ম্যাচটা সাসপেন্ড হয়েছিল। এবং ইএসপিএন এর ভাষ্য মতে, ইএসপিএন ক্লিয়ারলি বলছে ওই সময়টাতে যাতে করে দর্শকদের মধ্যে সংঘাত এড়ানো যায়, সেজন্য মাঝখানে যে ভিআর চেক হয়েছে সেই জিনিসটা একেবারে প্রকাশ্যে না বলে ম্যাচ শেষ হওয়ার কিংবা যে সময়টাতে ম্যাচ শেষ ধরে নেওয়া হয়েছে তার প্রায় 1.5 ঘন্টা পরে সিদ্ধান্ত হিসেবে জানানো হয় যে ম্যাচটা ওই সময় আসলে শেষ হয়নি এবং ভিআর এর চেকটা অন ছিল। ভিআর চেকে শেষ গোলটা আর্জেন্টিনা যেটার মাধ্যমে 2-2 স্কোর লাইন করেছে সেটাতে অফসাইড ধরা পড়ে এবং এর মাধ্যমে তারা আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে পরাজিত ঘোষণা করে। পুরো ব্যাপারটা আসলে কিভাবে হয়েছে এবং 1.5 ঘন্টার মতো পরবর্তী সময় কেন নেওয়া হয়েছে, ফুটবল ইতিহাসে কোনো একটা ম্যাচে এভাবে হুট করে দর্শকদের কারণে ম্যাচটা শেষ না করে রেফারিরা দুই দলের সঙ্গে ঠিক ক্লিয়ার মেসেজ না দিয়ে মাঠ ছাড়া 1.5 ঘন্টা পরে সিদ্ধান্ত জানিয়েছেন কিনা আমার জানা নেই। লিওনেল মেসি থেকে শুরু করে জাতীয় দলের একাধিক আর্জেন্টাইন প্লেয়ার ব্যাপারটাতে প্রতিবাদ জানিয়েছেন। এমনকি হাবিয়ার মাসচানোনো বলেছেন তার ফুটবল ক্যারিয়ার তিনি এমন অদ্ভুত জিনিস, এমন তাজ্জব জিনিস দেখেননি। শুধুমাত্র একটা জিনিসই চিন্তা করে দেখুন, এই রেজাল্টটা যদি আর্জেন্টিনার পক্ষে আসতো, তখন অলিম্পিক আয়োজন হচ্ছে ফ্রান্সে, ফিফার কোনো একটা টুর্নামেন্ট নয়, তারপরে আমরা কিন্তু ফিফাকে ডেকে আনতে দেখতাম। সামহাও আর্জেন্টিনার সঙ্গে ফিফার একটা লিঙ্ক আপ অনেকেই নিজেদের মনের নানা রকমের ক্ষোভ মেটানোর জন্য খুঁজে বের করতেন। সেটা যাই হোক, আমার কাছে মনে হয় হয়তোবা গোলটাতে অফসাইড জনিত কোনো একটা সমস্যা ছিল, তবে রেফারি যেভাবে কমিউনিকেট করতে ব্যর্থ হয়েছেন এবং এটার মাধ্যমে এটাও প্রমাণ করে যে অলিম্পিকের মতো একটা টুর্নামেন্ট যখন অলিম্পিক কমিটি নিজেরা হ্যান্ডেল করে তখন আসলে এটার কি অবস্থা হয় সেটার একেবারে পরিচয় প্রথম ম্যাচে আমরা দেখেছি। এরপরও অনেক কথাবার্তা বলার সুযোগ আছে। আরও একবার আর্জেন্টাইন গোলকিপার হিসেবে যাকে দেখলাম কোনো একটা বয়সভিত্তিক কিংবা অলিম্পিক টাইপের ফুটবলে, তাকে ব্যর্থ হতে দেখলাম। জেরোনিমো রুলি অন্তত একটা গোল বাঁচাতে পারতেন বলে আমার কাছে মনে হয়েছে। ডিফেন্সে একটা সমন্বয়হীনতা দেখা গিয়েছে। সবচেয়ে বেশি হতাশ হয়েছি মিডফিল্ডটা একেবারে স্টার্টিং লাইনআপে ক্লিক করেনি, ফাইনাল থার্ডটাও ক্লিক করেনি। পরবর্তীতে জুলিয়ানো সিমিওনি নামার পরে তিনি একটা ইম্প্যাক্ট তৈরি করেছেন। একই ফার্নান্দেসের ক্ষেত্রে একই রকমের কথাবার্তা প্রযোজ্য, ঘুরে ফিরে ওই প্রশ্নটা বারবার করে আসে। আরও একটা টুর্নামেন্টে হাবিয়ার মাসচানোনোর প্রথম ম্যাচে স্টার্টিং লাইনআপে যাদেরকে নামালেন, সত্যিকার অর্থে এটা কি বেস্ট চয়েস 11? এগুলো নিয়ে ভাবার সুযোগ আছে। আর্জেন্টিনা এই গ্রুপটাতে এখন পর্যন্ত কিন্তু কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। পরবর্তীতে ইরাক অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে খেলা রয়েছে জুলাই 27 তারিখে। একেবারে মাস্ট উইন একটা সিচুয়েশন। একটা জিনিস মাথায় রাখবেন, বয়সভিত্তিক ফুটবলে ছোট এবং বড় দলের মধ্যে কিন্তু পার্থক্যের জায়গাটা অনেকটুকু কম থাকে।
আর্জেন্টিনাকে একটা স্ট্রং কামব্যাক করতে হবে, না হলে টুর্নামেন্টটা এখানে শেষ হতে পারে। হাভিয়ার মাসচেরানোকেও কিন্তু শুরুর একাদশ নিয়ে অনেক বেশি করে কাজ করতে হবে। সামনে আরও ভিডিও আনার চেষ্টা করব নানা টপিক নিয়ে, একটু ধৈর্য ধরবেন, ওভারঅল অবস্থাটা একটু বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।